আপনি কোন দিকে স্থাপন করবেন। কোনো মানুষের সঙ্গে বসে আলোচনা করছেন, আপনার একটা বড় ডিল বা চুক্তি হওয়ার কথা আছে, অপ্রয়োজনীয় অব্যবহার্য এবং আপনার গণেশের পিঠটা হচ্ছে আপনার দোয়াকি ঘরগুলোর দিকে, স্ফুটিত খণ্ডিত বা ভগ্ন, এইগুলো থেকে বিরত থাকুন। যে কোনো দেব বা দেবীর একক মূর্তি বা ছবি, শিবলিঙ্গের যে পিনাক, তার অবস্থান, তার আমরা দেখি যে দোকান থেকে অনেকে পুরনো বাসন কেনেন, কিন্তু আপনি জেনে শুনে সাবেকি বাসন কেনার গৃহে বা বাস্তুর জন্য বাস্তু দোষ তৈরি করে। অর্থাৎ আপনি ঠাকুর ঘরের ভেতরে পুরো মিউজিয়ামের মতন চারপাশের দেওয়ালে ছবি টাঙিয়ে রেখেছেন, 1 ফুট থেকে 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট পর্যন্ত দক্ষিণমুখী বা পশ্চিমমুখী বা কোনো লকার ইত্যাদি স্থাপন করেন, আপনি পূজার স্থান নির্মাণ করা থেকে বিরত থাকবেন। যে কোনো কম্বিনেশনে করতে পারেন। পূজার ঘরে কখনো ধন মন্দির বা আসন স্থাপন, ধী শক্তি বৃদ্ধি, যে কোনো ক্ষেত্রে কিছু কিছু পরিবার বা সংসারে যাওয়ার পর সেই বাড়ির জয়মা। বাস্তুর বিভিন্ন ক্ষেত্র আলোচনা করতে করতে, অর্থাৎ বেডরুম বা শয়নকক্ষ থেকে শুরু করেছিলাম। বাস্তুর বেডরুম, অতিথিদের থাকার ঘর, বাচ্চাদের শিশুদের থাকার ঘর, তারপর রান্নাঘর, শৌচালয়, সমস্ত ক্ষেত্র আলোচনা করে এখন বাস্তুর একেবারে চতুর্থ এপিসোড, বাস্তু দোষ বা বাস্তু বিষয়ক আলোচনার একদম শেষ এপিসোড, যেখানে আজকে ঠাকুর ঘর বিষয়ক আলোচনা করব। অর্থাৎ মন্দির বা গৃহের ঠাকুর ঘর রাখবার স্থান, ঠাকুর রাখবার স্থান বা ঠাকুর ঘরের বিষয়ে আজকে বাস্তু, ঠাকুর ঘরের বাস্তু নিয়ে আলোচনা করব। তার সঙ্গে থাকবে বসার ঘর, অর্থাৎ ড্রয়িং রুম, যেখানে বসে অতিথিরা আসবেন, অতিথিদের সঙ্গে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন, কমিউনিকেট করবেন। সেই অতিথিদের আসার, বসার, তাদের সঙ্গে মেলামেশার যে জায়গা আর ঠাকুরের জায়গা নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব ভিডিওতে। তবে ভিডিও শুরুর পূর্বে আজকে সকলের কাছে আমি অনুরোধ করব, যারা যারা নতুন বা প্রথম এই ভিডিওগুলি দেখছেন, যদি ভিডিওগুলি বা চ্যানেলটি আপনাদের কাছে গ্রহণযোগ্য, উপযুক্ত বলে মনে হয়, যদি মনে হয় যে অবশ্যই ভিডিওগুলো নিশ্চিত রূপে আপনাকে সাহায্য করছে, সেটা তন্ত্রের পরিপ্রেক্ষিতে হোক, সমস্যা, কালো জাদু, জ্যোতিষ অথবা আধ্যাত্মিক যে কোনো বিষয়ের আলোচনায় হোক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা তার পাশে থাকা নোটিফিকেশন অপশনটি, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই বেল আপনাকে নোটিফাইড করে এবং আপনি ভিডিওর সঙ্গে, চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। আর অবশ্যই যখনই আপনার প্রয়োজন মনে হবে বা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে অনলাইন বা অফলাইন পরিষেবা নেওয়ার জন্য চেষ্টা করছেন, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে, বা তাতে আপনি বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে মেসেজ বা ফোনের মাধ্যমে পরিষেবা অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি জেনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো স্থান থেকে আপনি প্রতিকার বা আপনারা প্রতিকার সংগ্রহ করতে পারেন। এবার আলোচনায় মূল বিষয়তে প্রবেশ করব, যেটা হচ্ছে আজকে ঠাকুর ঘর নিয়ে প্রথম আলোচনা করব। এরপর ঠাকুর ঘরের বিষয় শেষ করে তারপরে আমি ড্রয়িং রুম বা বসার ঘরে প্রবেশ করব। ঠাকুর ঘর, প্রথমেই বলি ঠাকুর ঘরের দিক নির্দেশন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে বাস্তুর উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ অত্যন্ত পবিত্র, অত্যন্ত ইতিবাচক শক্তি উৎপাদনকারী এবং শক্তি বৃদ্ধিকারী ক্ষেত্র হিসাবে কিন্তু কাজ করে, যেখানে ঠাকুর ঘরের স্থান বা স্থাপন অবশ্যই আপনার বাস্তুকে ইতিবাচক ফল প্রদান করবে। অর্থাৎ উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ বাস্তুতে অবশ্যই সেটা আধ্যাত্মিক ধী শক্তি বৃদ্ধি, যে কোনো ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে, যে কোনো ক্ষেত্রে সমস্যাগুলি সমাধানের জন্য উপযুক্ত পদ্ধতি হিসেবে, উপযুক্ত একটা শক্তি বর্ধনকারী ক্ষেত্র হিসেবে আপনাদের ক্ষেত্রে কাজ করবে। এবং তার সঙ্গে পুরো বাস্তুতে পজিটিভ বা ইতিবাচক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও নিশ্চিত রূপে কাজ করবে এই উত্তর পূর্ব কোণে, যদি আপনার বাস্তুতে ঠাকুরের স্থান বা বাস্তুতে ঠাকুর মন্দির
পূজাস্থল, দেবালয় স্থাপিত হয়। এটা শুধুমাত্র আপনার বাস্তু অর্থাৎ থাকার জায়গা, বাড়ি, ফ্ল্যাট বা আবাসস্থলের ক্ষেত্রে নয়। যে কোনো হোস্টেল হতে পারে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, যে কোনো কলেজ, যে কোনো ক্ষেত্রে বা কোনো আশ্রম প্রতিষ্ঠা ইত্যাদি যে কোনো কিছুর ক্ষেত্রেই মূল ঠাকুরের যে স্থান বা পূজার জায়গা সেটাকে যদি উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে স্থাপন করা যায়, অবশ্যই সেই জায়গার বাস্তুর মূল পজিটিভ শক্তিবর্ধক বা শক্তির বৃদ্ধিকারী হিসেবে এটা নিশ্চিত রূপে আপনাকে আশু ফল প্রদান করবে। এবার যদি উত্তর পূর্ব কোণে সেটা স্থাপন করা গেল না, আপনি কোন দিকে স্থাপন করবেন? অবশ্যই ঠাকুর ঘর বা ঠাকুরের স্থান উত্তর পূর্বে যদি ঈশান কোণে না রাখা সম্ভব হয়, তাহলে অবশ্যই বাস্তুর পূর্ব দিক, ইস্টের যে ডাইরেকশন, পূর্ব দিক, সেই দিকে স্থাপন করুন। নচেত আপনি পূর্ব বা পশ্চিমেও করতে পারেন, কিন্তু দক্ষিণে ভুলেও নয়। তবে বিশেষ করে পূর্ব বা উত্তরেই তা অধিক শুভ ফল প্রদান করবে। এরপর বলি, যে ঘর, যে ঠাকুরের মন্দির বা যে ঘর আপনি স্থাপন করলেন, এই ঠাকুরের মন্দিরে ভেতরে বা ঘরে যে চারটি দিক রয়েছে, সেই চার দিকের মধ্যেও পূর্ব দিকে অথবা উত্তর দিকে দক্ষিণমুখী বা পশ্চিমমুখী হিসেবে ঠাকুরের স্থান, যে আসন বা ঠাকুরের মূর্তি, ছবি, এগুলোর স্থাপন আপনাকে নিশ্চিত রূপে ভালো বা পজিটিভ ফল প্রদান করবে, বৃদ্ধি করবে। কোনোভাবেই দক্ষিণ দিকে দেবদেবীর মূর্তি স্থাপন, ছবি স্থাপন, পূজার বেদি স্থাপন, এগুলো থেকে বিরত থাকতে হবে। পূর্ব বা উত্তর দিক তার জন্য অধিক প্রশস্ত। এবার দ্বিতীয় বিষয়তে চলে আসি। এ তো গেল দিকের বিষয় ব্যাপার। রং, অবশ্যই ঠাকুর ঘরের ভেতর বা মন্দির বা দেবতার স্থানের ভেতরের যে রং, সেটা আপনি লাল বা হলুদের যে কোনো কম্বিনেশনে করতে পারেন। গোল্ডেন বা সোনালী রঙের ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো আপনার মন পছন্দ কোনো পজিটিভ শক্তি বৃদ্ধিকারী লাল হলুদের যে কোনো শেডের রং, গোল্ডেন বা সোনালীর যে কোনো বর্ণের রং ব্যবহার করতে পারেন, বাদামি, ধূসর, যে কোনো বর্ণ। সবুজ রঙের ব্যবহার থেকে বিরত থাকা উচিত। মূলত ঠাকুর বা ভগবানের মন্দির বা আবাসস্থলের ভেতরে বা যে কোনো ধরনের আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সবুজ রঙের ব্যবহার যত কম করা যায় সেটা ততই আপনার জন্য পজিটিভ বা ইতিবাচক হবে। গেল রঙের বিষয়। এরপরে বলি, যদি বেদি স্থাপন করেন তবে তা টেবিলের মতন চার পায়া করবেন। ঠাকুর রাখবার যে বেদি বা স্থান, সেটা আপনার একটা কাঠের টেবিলের মতন চার পায়া কোন স্থান বা বেদি স্থাপন করবেন। একটা কথা পরবর্তীতে বলি যে মনে রাখবেন সবসময়, অন্যান্য ঘরের চেয়ে ঠাকুর ঘরের যে মেঝে বা ঠাকুর ঘরের যে উচ্চতা, নিচ থেকে মেঝে বা উচ্চতা, এটা যেন খুব বেশি উঁচু না হয়। খুব বেশি নিচু বা খুব বেশি উঁচু করবেন না, মোটামুটি অন্যান্য ঘরের সঙ্গে সমতুলেই রাখবেন। কিন্তু মাঝখানে একটা চৌকাঠ, উঁচু সরু চৌকাঠ মূল ঠাকুর ঘরে প্রবেশের দরজার মুখেই বা সামনে স্থাপন ভীষণ শুভ ফলদায়ী হিসেবে মনে করা হয়। এবার বলি শোয়ার ঘর বা বেডরুম। সেখানে ঠাকুর ঘর বানানো বা শোয়ার ঘর বা বেডরুমের ভেতরে ঠাকুরের মন্দির বা আসন স্থাপন অবশ্যই বিরত থাকতে হবে তার থেকে। আমি যখন বেডরুম বা শোয়ার ঘর, শয্যার ঘরের কথা উল্লেখ করছিলাম, তখন এই বিষয়টা উল্লেখ করেছিলাম যে সেখানে ঠাকুরের মন্দির বা সিংহাসন বা ছবি বা মূর্তি স্থাপন থেকে বিরত থাকতে হবে। চাইলে শোয়ার ঘরে আপনি রাখতেই পারেন, কিন্তু যদি একান্ত কোনো উপায় না থাকে তবে, এবং সেটা দেওয়ালে বা একটা নির্দিষ্ট দিকে সেটা স্থাপন করবেন, যাতে কোনো রকম অসহজ অবস্থায় বা কোনো খারাপ অবস্থায় তার স্পর্শে না আসতে হয়। দক্ষিণ দিকে কখনো পূজার স্থান নির্মাণ করবেন না, অর্থাৎ আপনার বাস্তুর দক্ষিণ যে স্থান বা স্থল, সেই দক্ষিণ দিকে এবং যে বাস্তুর ভেতরে যে ঠাকুরের পূজা বা আরাধনার যে স্থান আপনি নির্মাণ করছেন, সেই ঘরের ভেতরেও দক্ষিণ দিকে আপনি পূজার স্থান নির্মাণ করা থেকে বিরত থাকবেন। ঠাকুরের মূর্তি সবসময় পূর্ব বা পশ্চিম দিকে রাখবেন। পূর্ব বা পশ্চিমে ঠাকুরের মূর্তির অবস্থান বা উত্তরে অবস্থান নিশ্চিত রূপে পজিটিভ শক্তি এবং শ্রীবৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে। ঠাকুর ঘরের উপরে বা নিচে কখনোই শৌচালয় বা বাথরুম, যেটা বলা হয় শৌচালয়, স্নানঘর, এগুলো করবেন না। ঠাকুর ঘরের একেবারে উপরে বা একেবারে নিচের তলায় কখনোই কোনো শৌচালয় বা বাথরুম এগুলোর স্থাপন বা নির্মাণ করবেন না, এর থেকে বিরত থাকবেন। ঠাকুর ঘরে ঠাকুর পূজার জন্য যে যে জিনিসের দরকার হয় সেগুলোই শুধু রাখুন। ঠাকুর ঘরে
ঠাকুর পূজার ব্যতীত অন্যান্য যে সমস্ত জিনিস, অপ্রয়োজনীয় অব্যবহার্য অধিক যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি স্থাপন বা রাখার থেকে বিরত থাকবেন। শুধুমাত্র যেই যেই দ্রব্য বা জিনিসগুলি আপনার পূজার ক্ষেত্রে নিত্য বা স্বাভাবিকভাবে ব্যবহার্য সেগুলোই সেখানে স্থাপন করবেন। ঠাকুর ঘরের দরজা সবসময় উত্তর বা পূর্ব মুখী, অর্থাৎ ইস্ট বা নর্থ ফেসিং করে রাখবেন, এটা আপনার জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে। এরপরে বলি, ঠাকুর ঘরে যদি ঠাকুর পুজোর জিনিসপত্র রাখার জন্য কোনো আলমারি বা কোনো লকার ইত্যাদি স্থাপন করেন, তবে তা পশ্চিম বা দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন। পশ্চিম বা দক্ষিণ দিকের দেওয়াল ব্যতীত ঠাকুর ঘরে ঠাকুরের ভারী জিনিসপত্র রাখার কোনো আলমারি, লকার ইত্যাদি রাখাটা অবশ্যই সেটা ক্ষেত্রে উপযুক্ত নয়। পশ্চিম বা দক্ষিণে রাখাই শ্রেয়। এরপর বলি, দেবতার মূর্তি বা ছবির পাশাপাশি রাখবেন, কখনোই তা যেন বিপরীতমুখী না হয়। অর্থাৎ আপনি ঠাকুর ঘরের ভেতরে পুরো মিউজিয়ামের মতন চারপাশের দেওয়ালে ছবি টাঙিয়ে রেখেছেন, এখানে মুখোমুখি দুই দেওয়ালের মধ্যে ভিন্ন দুই দেবতার ছবি অবস্থান করছে, এটার থেকে বিরত থাকতে হবে। সবসময় মূর্তি বা ছবি আপনারা পাশাপাশি রাখবেন, এটাই খেয়াল রাখতে হবে আপনাদের দেবতার মূর্তি বা ছবি স্থাপনের ক্ষেত্রে। এবং কোনো ভগ্নপ্রায় মূর্তি বা ভগ্নপ্রায় ছবি, অর্থাৎ যে ছবি নষ্ট হয়ে গিয়েছে, যে মূর্তি ভেঙে গেছে, স্ফুটিত খণ্ডিত কোনো যন্ত্রম, কোনো মূর্তি, কোনো ছবি, এগুলো মোটেও ঠাকুর ঘরে স্থান দেবেন না বা স্থাপন করবেন না। স্ফুটিত খণ্ডিত বা ভগ্ন কোনো মূর্তি হোক, কোনো প্রস্তর নির্মিত মূর্তি হোক, সেটা মৃত্তিকা নির্মিত মূর্তি হোক বা সেটা ছবি হোক, সেগুলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনার বাস্তু থেকে বাইরে কোথাও বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এবারে বলি যে ঠাকুর ঘরের ক্ষেত্রে দেখুন, মূর্তি অনেক রকম হয়। শাস্ত্রে 8 প্রকার মূর্তির কথা বলা হয়েছে, যেখানে মৃত্তিকা নির্মিত মূর্তি, প্রস্তর পাথর নির্মিত মূর্তি, সিমেন্ট দ্বারা নির্মিত মূর্তি, বালি দ্বারা নির্মিত মূর্তি, সেখানে কাঠ দ্বারা নির্মিত মূর্তি, চিত্রপট বা ছবি, সাধক তার মনের ভেতরে দেবতার মূর্তি মননে চিন্তা করবে, এইভাবেও সাধনার কথা। মোট এই 8 প্রকার মূর্তির কথা বলা হয়েছে। আর বাড়িতে বা গৃহে যদি ঠাকুর ঘরে মূর্তি স্থাপনের ক্ষেত্রে তার উচ্চতার কথা বলা হয়, শাস্ত্রে কিন্তু 1 ফুট থেকে 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট পর্যন্ত সর্বোচ্চ মূল মূর্তি স্থাপন। তবে 1 ফুটের মধ্যে 1 হাত বিশিষ্ট, 1 ফুট বলতে আমি 1 হাত প্রশস্তর কথা বলছি, 1 হাত মাপক মূর্তি স্থাপন অধিক শুভ, অথবা প্রাদেশ প্রমাণ মূর্তিও আপনি ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন। এটা গৃহী ব্যক্তি বা গৃহস্থের জন্য তার ঠাকুর ঘরে মূর্তি স্থাপনের উচ্চতাকে এইভাবে নির্দেশ করা যায়। এছাড়া পুজোর ঘরের নিকট এবং বাড়ির ঈশান কোণে ঝাড়ু, ডাস্টবিন, এই জাতীয় কোনো ময়লা ফেলার বস্তু বা ময়লা কোনো নোংরা আবর্জনা স্তূপ এগুলো রাখবেন না। পূজার ঘর এবং অন্যান্য ঘর সবসময় ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেগুলোকে রাখবেন, সবসময় প্রত্যহ সেগুলো নিত্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে গঙ্গা জল ছেটানো এবং প্রত্যহ কর্পূর এবং ধূপের ব্যবহার, গৃহে ঠাকুর ঘর হোক বা ঠাকুর ঘর থেকে কোনো শক্তি, পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি উৎপন্ন এবং তার বিস্তারের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত সহায়ক হিসেবে কাজ করবে। পূজার ঘরে কখনো ধন এবং বহুমূল্য জিনিসপত্র অনেকে লুকিয়ে রাখেন, অনেকে পূজার ঘরে টাকা পয়সা, গয়না, ধন এই সমস্ত রাখেন, এগুলো ঠাকুর ঘর বা মন্দিরে রাখবার বিষয় নয়। ঠাকুর ঘর বা মন্দিরে এগুলো রাখার থেকে বিরত থাকতে হবে। পূজার ঘর সবসময় শুদ্ধ, স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূজার ঘরে কোনো প্রাচীন মন্দিরের প্রতিমা স্থাপন করা উচিত নয়। খুব প্রাচীন কোনো মন্দির, কোনো দেবালয়, সেখান থেকে কোনো মূর্তি আপনাকে দিয়ে গেছে, আপনি সেটা আপনার ঠাকুর ঘরে স্থাপন করছেন, নিয়ে এসে স্থাপন করছেন, বা অন্য কেউ আপনাকে দিচ্ছে, সেই মূর্তি আপনি আপনার ঠাকুর ঘরে রেখে স্থান দিচ্ছেন। মূর্তি দান করা আলাদা ব্যাপার, হ্যাঁ, গুরুর থেকে প্রাপ্ত করা, নিজের পরিবারের সদস্যের থেকে প্রাপ্ত করা, আপনি যে আপনার বাড়ির বাস্তু পরিবর্তন করছেন, অন্য জায়গায় ছিলেন অন্যত্র নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারগুলো আলাদা। কিন্তু অহেতুক যে কেউ আপনাকে মূর্তি বা যে কোনো ঠাকুর দেবতার প্রতিকৃতি এগুলো দান করছে, আপনি সেখান থেকেই সেটা তুলে নিয়ে এসে ঘরে বসিয়ে দিচ্ছেন, এগুলো চরম বাস্তুদোষ সৃষ্টি করবে। অনেক ক্ষেত্রে পুরানো বাসন ঠাকুর পূজার ক্ষেত্রে আমরা দেখি যে দোকান থেকে অনেকে পুরনো বাসন কেনেন, পুরনো সাবেকি বাসন কিনে সেগুলো পরিষ্কার করে ঘরের মধ্যে রাখেন। আপনি না জেনে ভুল ভাবে বাসন দোকান থেকে কিনে আনছেন, দোকানদার আপনাকে পুরনো বাসন পরিষ্কার করে আপনাকে নতুন বলে বিক্রি করে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি জেনে শুনে সাবেকি বাসন কেনার একটা চোটে
একটা ইচ্ছায় আপনি অন্যের ব্যবহার্য বাসন, পুরনো বাসন ক্রয় করে নিয়ে আসছেন। এবার হতে পারে তার সেই বাসনের মধ্যে কোনো রকম কালো জাদু, কোনো নেগেটিভ ঊর্জা শক্তি এর মধ্যে অবস্থান করছে। অনেক ক্ষেত্রে অনেক বাসন বা অনেক দ্রব্য কিছু কিছু পরিবার বা সংসারে যাওয়ার পর সেই বাড়ির চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়, চরম ক্ষয়ক্ষতি সৃষ্টি হওয়া শুরু হয়। তো সেইগুলোকে আপনি যখন আপনার বাস্তুতে আনবেন, আপনার ক্ষেত্রেও সেটা কিন্তু নেগেটিভ প্রভাব বা ঋণাত্মক প্রভাব দিতে পারে। হতে পারে আপনার জন্য সেটা আরো চরম আনলাকি প্রমাণিত হলো। তার জন্য পুরাতন বাসন পত্র ইত্যাদি ক্রয়ের থেকেও অবশ্যই বিরত রাখতে হবে নিজেকে। পুজোর ঘরে সব সময় ব্রহ্মা, বিষ্ণু, শিব, কার্তিক এই জাতীয় দেবদেবী যদি থাকে, পূর্ব দিকেই মুখ করে বা পশ্চিমে মুখ করেই রাখতে হবে। যদি শিবলিঙ্গ অবস্থান হয়, তাহলে শিবলিঙ্গের যে পিনাক অর্থাৎ গৌরী পটের যে অবস্থান, তা সদা সর্বদা উত্তর দিকে করতে হবে, কারণ ভারতবর্ষের উত্তরে হিমালয়ের অবস্থান। তাই শিবলিঙ্গের যে পিনাক, তার অবস্থান, তার শিখর উত্তর মুখে হবে। এবং পূজা ঘরের দেওয়াল সাদা, হলুদ, হালকা নীল, হালকা লালের যে রঙের যে অবস্থান, এগুলোও করতে পারেন, উপযুক্ত হবে। সোনালী রঙের ব্যবহার আমি আগেই বলেছি। পূজার ঘরের মেঝে সেটা লাল বা হলুদ বর্ণ বা সাদা করলে তা উপযুক্ত ফলদায়ী হয়। পূজার ঘর কখনো শয়ন কক্ষের সংলগ্ন ভেতরে, যেগুলো আমি আগেও বলেছি, বা তার পাশেই বাথরুম রয়েছে একটা দেওয়াল দ্বারা পার্টিশন করা, এগুলো রাখবেন না। এক্ষেত্রে দেবতাদের ক্ষেত্রে সাপ অভিসম্পাদ প্রাপ্তির কিন্তু বাগী হতে হবে। পূজার ঘরের নিচে আলমারি বানিয়ে সেই আলমারিতে মামলা মোকদ্দমার কাগজ পত্র বা এই সমস্ত কিছু রাখলে এটা কিন্তু খুব পজিটিভ ফল দেয়। আবার এটা একটা টোটকা হিসেবে আপনারা ফলো করতে পারেন। যাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার পরিস্থিতি চলছে, সেই মামলা মোকদ্দমার কাগজ পুজোস্থলে ঠাকুরের আসনের নিচে কোনো লকার বা আলমারির মধ্যে বা বেদির তলায় রাখলে তার থেকে জয়ের সম্ভাবনা নিশ্চিত হয়। পূজা ঘরে হনুমান, বজরংবলী যদি স্থাপিত হয়, তার মুখ নৈরিত কোণে হওয়া বাঞ্ছনীয়। পূজার ক্ষেত্রে গণেশ বা দুর্গার ইত্যাদির যদি অবস্থান থাকে, কালীর অবস্থান থাকে, কুবেরের অবস্থান থাকে, তা উত্তর দিকে রাখবেন, অর্থাৎ দক্ষিণ দিকে তার মুখ থাকবে। এটা শ্রেষ্ঠ হিসেবে মান্যতা রয়েছে। পূজার ঘরে প্রতিমার মুখ প্রবেশ দ্বারের সম্মুখে হওয়া কখনোই উচিত নয়। ধন প্রাপ্তি হেতু উত্তর মুখে পুজো করা উচিত, এবং কুবের বা লক্ষ্মীর পূজাও উত্তর মুখে করা প্রশস্ত বলে মান্যতা রয়েছে। সেক্ষেত্রে মূর্তি যদি পূর্বে থাকে, পশ্চিমে মুখ করে অবস্থান করে, তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। তবে কুবেরের পূজা বা দীপাবলি রাত্রিতে লক্ষ্মী গণেশের বিশেষ পূজা, যেগুলো ধন প্রাপ্তির উদ্দেশ্যে করা হয়, তা উত্তর মুখে করাই প্রশস্ত বা বাঞ্ছনীয় বলে গণ্য করা হয়। তদনুরূপ বিদ্যা প্রাপ্তি বা বিদ্যা লাভের জন্য যাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা চলছে, বা সরস্বতী পূজারই যদি উদ্দেশ্য হয়, বিদ্যা চর্চা, স্মৃতিশক্তি বড় কম, পরীক্ষার ক্ষেত্রে সমস্যা, মনোযোগে অভাব, এই সমস্ত ক্ষেত্রে আবার পূর্ব দিকে মুখ করে যদি পূজা করা যায়, জপ ধ্যান ইত্যাদি করা হয়, সেক্ষেত্রে তা কিন্তু অধিক ফলদায়ী হিসেবে কাজ করে। তাহলে কি বললাম? যদি অর্থ প্রাপ্তির উদ্দেশ্যে পূজা হয়, তা উত্তর মুখে, এবং যদি বিদ্যা পড়াশোনার ক্ষেত্রে যদি হয়, সেটা পূর্ব মুখে পূজায় অধিক ফল লাভ হয়। পূজার ঘরে কোনো দেবতার চিত্র মুখোমুখি কখনোই রাখবেন না, যেটা আমি প্রথমেও বলেছি। তার সঙ্গে পুজোর ক্ষেত্রে দেবদেবীর চিত্র উত্তর এবং দক্ষিণ দেওয়ালে পাশাপাশিও স্থাপন করবেন না। পূজার ঘরে বা ঠাকুরের ঘরে কোনো পশু পাখি, কোনো জন্তু জানোয়ার, প্রাকৃতিক কোনো সৌন্দর্য বৃদ্ধিকারী যে সমস্ত সিনারি বা এই জাতীয় কিছু, এগুলোর ছবিও রাখা চলবে না। এমনকি পূজার ক্ষেত্রে বা পূজা ঘরে বা আপনার বাড়ির বাস্তুর যে কোনো ক্ষেত্রে মহাভারতের কোনো ছবি, যেখানে মহাভারতের যুদ্ধরত অবস্থায় সমস্ত কিছু, সেই রকম মহাভারতের কোনো যুদ্ধের ছবি বা কোনো মূর্তি, কোনো বিগ্রহ, এগুলো কোনোভাবেই সেখানে রাখা চলবে না। প্রাচীনকালে মান্যতা ছিল মহাভারতের পুস্তকও গৃহে বা বাস্তুর জন্য বাস্তু দোষ তৈরি করে, কারণ মহাভারতে ব্যাখ্যা করা যুদ্ধের যে একটা নেগেটিভ প্রভাব বলা হয়ে থাকে পুরো বাস্তুতে, সেই যুদ্ধের প্রভাব প্রভাবিত হবে। গৃহে সবসময় অশান্তি, গৃহ কলেশ, ঝামেলা, বিবাদ, অশান্তি, অস্থির একটা পরিবেশ পরিস্থিতিও মহাভারতের ছবি বা পুস্তকের ফলে গৃহে বা বাস্তুতে বিরাজ করা শুরু করবে। তার জন্য প্রাচীনকালে মহাভারতের কোনো পুস্তক বা কোনো ছবি ইত্যাদির অবস্থানকেও নিষেধ করে করা হতো, যে বাস্তুর ক্ষেত্রে সেটা নেগেটিভ প্রভাব সৃষ্টিকারী। এটিগুলো গেল। আরেকটি বিষয় না বললেই নয়,
মৃত কোনো ব্যক্তির ছবি বা মৃত কোনো ব্যক্তি যিনি আগে আপনার গৃহে উপস্থিত ছিলেন, আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক সখ্যতা ছিল, বর্তমানে তিনি আর জীবদ্দশায় নেই, এ সমস্ত ক্ষেত্রেও আপনাদের মৃত সেই ব্যক্তির কোনো রকম ছবি বা কোনো চিত্র বা তার কোনো প্রতিকৃতি মূর্তি কোনো বিষয়, এগুলোকে কোনো ঠাকুরের ঘরে, মন্দিরে, পূজার স্থলে রাখা চলবে না। তার সঙ্গে যখন গৃহে কোনো দেবদেবীর মূল পূজা বা আরাধনা হবে, কোনো বৃহৎ অনুষ্ঠান হবে, কোনো নির্দিষ্ট কোনো পুজো হচ্ছে, ধরা যাক দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কোনো পুজো হচ্ছে, তখনও সেই পূজা স্থলে ঠাকুরের পাশে, মূর্তির পাশে সেই মৃত ব্যক্তির ছবি বা চিত্র স্থাপন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই বিষয়গুলো ঠাকুর ঘর নির্মাণের ক্ষেত্রে মাথায় রাখবেন এবং অবশ্যই একই দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখার থেকে বিরত থাকবেন। অর্থাৎ ধরা যাক আপনি 3টে শিব রেখেছেন, 4টে লক্ষ্মী ঠাকুর রেখেছেন, এইগুলো থেকে বিরত থাকুন। যে কোনো দেব বা দেবীর একক মূর্তি বা ছবি নিজের ঠাকুর ঘরে বা মন্দিরে স্থাপন করবেন। এবার এতক্ষণ আমি মন্দির, ঠাকুর ঘর বিষয়ক অনেক তথ্য বললাম, আলোচনা করলাম, বাস্তুতে তার প্রভাব। এইবারে একটু সামান্য বসার ঘর বিষয়ক আলোচনা হোক। বসার ঘরের আলোচনা না হলে আপনাদের বাস্তু বিষয়ক পুরনো ভিডিও সম্পূর্ণ হলো বলে মনে হবে না, বা কোথাও আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই শোয়ার ঘর থেকে শুরু করেছিলাম, এবার বসার ঘরে এসে ভিডিওর শেষ পর্ব বাস্তুর ক্ষেত্রে আলোচনা শেষ করব। তবে আলোচনার আগে বসার ঘর বা ড্রয়িং রুম, যেখানে অতিথি এসে বসবে, আপনার সঙ্গে কমিউনিকেট করবে, সেই জায়গাটাকে নিয়ে কিছু আলোচনা করা গেল। ড্রয়িং রুম বা বসার ঘরের ক্ষেত্রে উত্তর বা পূর্বমুখী রাখাই সর্বদা শ্রেয় বলে বাস্তুতে মান্যতা রয়েছে। উত্তর বা পূর্ব অর্থাৎ ইস্ট বা নর্থ সাইড, আপনার বাস্তুর যে কোনো এই দুইয়ের মধ্যে এক বা একাধিক ক্ষেত্রে আপনি বসার ঘর, গেস্ট রুম, হল রুম, অতিথিদের সঙ্গে আলোচনা করার জন্য, বা গুরুত্বপূর্ণ কোনো বাড়িতেই হয়তো আপনি কাজ করেন, কোনো মিটিং ক্লায়েন্টসদের সঙ্গে বা ইত্যাদি, এগুলো আপনি উত্তর বা পূর্ব মুখে রাখা আপনার জন্য উপযুক্ত। আর বসার ঘরের দরজা পূর্ব বা উত্তর মুখে রাখবেন। এটা নিশ্চিত রূপে আপনার আর্থিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধিকে নিশ্চিত করবে, যে কোনো কর্মের ক্ষেত্রে সমস্যার সমাধান করতে সহযোগিতা করবে, এবং বসার ঘরে আপনি যাদের সঙ্গে, অতিথিদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, তাদের সঙ্গে আপনার কমিউনিকেশন, তাদের সঙ্গে আপনার সখ্যতাও বৃদ্ধি করবে। বসার ঘরের মেঝের ঢাল পূর্ব বা উত্তর দিকে রাখবেন। উত্তর বা পূর্ব দিকে বসার ঘরের মেঝের ঢালের অবস্থান নিশ্চিত রূপে সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। বসার ঘরে যদি শোকেস বা কোনো ফার্নিচার বা ভারী কোনো কিছু রাখেন, তবে সেটা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন। আমি এর আগের একটা ভিডিও আলোচনার সময় বলেছিলাম, মূলত রান্নাঘরের ভিডিওতে যতটুকু আমার মনে পড়ছে, বসার ঘরেও যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, অর্থাৎ বড় টিভি বা যে কোনো ধরনের হোম থিয়েটার হতে পারে, এগুলি দক্ষিণ পূর্ব দিকের যে দেওয়াল বা দক্ষিণ পূর্ব যে কোণ অথবা দক্ষিণ বা পশ্চিম দিকে আপনারা স্থাপন করবেন। মূলত দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে এগুলো রাখা এগুলোকে আরো অনেক বেশি দীর্ঘ জীবন প্রদান করবে, লংজিভিটি, অর্থাৎ যন্ত্রপাতি খারাপ হওয়ার হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন বা বেশি দিন চলবে, এগুলো বলা যায়। আর বসার ঘরের অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য যদি হয়, সেগুলো আপনি দক্ষিণ দিকের যে কোনো স্থানেই সেগুলোকে রাখতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি বসার ঘর থেকে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, গুরুত্বপূর্ণ কোনো চুক্তি, গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করে থাকেন, আপনি এমন ভাবে বসবেন যাতে আপনার মুখ কোনো সোফা বা চেয়ারে বসলে পূর্ব দিকে, উত্তর দিকে থাকে। অর্থাৎ বসার ঘরে হয়তো আপনি কোনো বিশেষ কোনো মানুষের সঙ্গে বসে আলোচনা করছেন, আপনার একটা বড় ডিল বা চুক্তি হওয়ার কথা আছে, আপনি বসার ঘরে বসেছেন, আপনি একজন ডাক্তার, আপনি একজন এমন ব্যক্তি যিনি বসার ঘর থেকেই আপনার কাজকর্ম করেন, সেটাই আপনার অফিস, তাহলে আপনি এমন ভাবে বসবেন যাতে আপনি উত্তর মুখে বসতে পারেন, উত্তর দিকে আপনার মুখ থাকে। এটা আপনার পজিটিভিটিকে বৃদ্ধি করতে, মানুষের মধ্যে আপনার প্রভাব আরো বৃদ্ধিতে সহযোগিতা করবে। বাড়ির কর্তা যেখানে বা যে ঘরেই বসুন না কেন, তার মুখ সবসময় পূর্ব দিকে হওয়াটাই শ্রেয়। যদি বসার ঘরে খাবার টেবিল থাকে, তাহলে পূর্ব মুখে তিনি উপস্থিত হবেন। যদি বসার ঘরে অন্য কোনো ক্ষেত্র হয়, সোফা হয়, উত্তর দিকে মুখ করে তিনি বসবেন, তিনি গৃহকর্তা। বসার ঘরে সকলের বসার জায়গা, সোফা বা সবার বসে আলোচনা করার বসার জায়গা পূর্ব বা
উত্তর দিকেই হওয়া শ্রেয়। অভাবে বা সমস্যায় আপনি পশ্চিমে করতে পারেন, কিন্তু দক্ষিণে কোনো ক্রমেই নয়। বসার ঘরের দরজার মাথায় কোনো দেব দেবী ঠাকুর দেবতার ছবি অনেকে লাগিয়ে রাখেন, যেটা করবেন না। এবং বসার ঘর বা যদি আপনার বসার ঘরের দরজার মাথার ওপর গণেশের ছবি থাকে বা মূর্তি থাকে, সেটা পূর্ব দিকের দরজার মাথায় রাখুন, অথবা গণেশের পিঠের দিকে, গণেশের পিছনে সদা সর্বদা কিন্তু অবস্থান করে অলক্ষ্মী, রোগ, ব্যাধি, অসুস্থতা, দারিদ্রতা, দুঃখ, কষ্ট। কিন্তু গণেশের দুই পাশে ঋদ্ধি এবং সিদ্ধি ও শুভ লাভের অবস্থান, যে কোনো কর্মে আপনার শুভ লাভ, ঋদ্ধি সিদ্ধি প্রদান করবে। তাহলে গণেশের পিঠ বা পিছন দিক, আপনার ঘরের মুখ্য দরজার উপরে যদি গণেশ থাকে বাইরের দিকে, এবং আপনার গণেশের পিঠটা হচ্ছে আপনার দোয়াকি ঘরগুলোর দিকে, এটা আপনার ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ বা ঋণাত্মক প্রভাব দেবে, এরকম রাখবেন না। যদি মূল দরজার উপরে গণেশের ছবি স্থাপন করেন, দুদিকেই সেটা করবেন, ঘরের ভেতরে এবং বাইরে দিয়ে। আর বসার ঘরে যদি কোনো টেলিফোন বা এই জাতীয় গ্যাজেট থাকে, সেটা অবশ্যই উত্তর দিকে স্থাপন করবেন বা উত্তর দিকে রাখবেন। বসার ঘরের দরজা, বারান্দার দরজা, সদর দরজা অর্থাৎ মূল ওই ঘরে গৃহে প্রবেশের বা ওই বাস্তুতে প্রবেশের মূল যে দরজা, সেই দরজা আপনি সোনালী বর্ণের করতে পারেন, অথবা বাস্তুর বা সদর দরজার মূল দরজাটি যে কোনো ক্ষেত্রে সোনালী রঙের একটু ব্যবহার রাখতে পারেন। এটা নিশ্চিত রূপে আপনাকে শুভ ফল প্রদান করবে। তার সঙ্গে যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা যুক্ত বৃহস্পতিবারে কাঁচা হলুদ নিজের হাতে বেটে, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, নিজের হাতে বেটে তার সঙ্গে গঙ্গা জল মিশ্রিত করে সেইটি দ্বারা নিজের হাতে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের বাড়ির মূল যে চৌকাঠ, সেই চৌকাঠের উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম দিক বা পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর নিজের হাতে একটা রেখা বা গন্ডি নিচে চৌকাঠের ওপর অঙ্কন করে দেবেন। আবার পরের মাসে যখন সেটা মুছে যাবে, ঠিক একই তিথি বা একই সময়তে পুনরায় পরের মাসে সেটা পুনরাবৃত্তি করবেন, এটা চালিয়ে যাবেন। এবং যদি ওই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন, শুভ লাভ, এগুলো দরজার দুই পাশে অঙ্কন করা যায়, এগুলো সব খুব গৃহে পজিটিভিটিকে বৃদ্ধিতে সহায়তা করে। তার সঙ্গে প্রত্যেক গৃহে, ঠাকুর ঘরে হোক, বসার ঘরে হোক, বেডরুমে হোক, কর্পূরের অধিক থেকে অধিক অন্তর ব্যবহার, কর্পূর দ্বারা আরতি, কর্পূরের দীপ, তার আগুন, তার তাপ সারা ঘরে সেটাকে ছড়িয়ে দেওয়া নিশ্চিত রূপে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। তাহলে আশা করি এই 4টে পর্বের আলোচনায় বাস্তুর বিভিন্ন বিষয়, বাথরুম, শৌচালয়, স্নানের জায়গা, রান্নার জায়গা, মূল বসার ঘর, ঠাকুরের ঘর, শোয়ার ঘর, অতিথির জায়গা, বাচ্চাদের বা শিশুদের রাখার জায়গা, অনেক কিছু আশা করি স্পষ্ট হলো। এতক্ষণে 4টে পর্বে ভাগ করে বিস্তৃত ব্যাখ্যা করলাম বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ উদ্ধৃতির মাধ্যমে। এতেই শেষ নয়, বাস্তুর এমন আরো অনেক কিছু রয়েছে যেগুলো এই ভিডিওগুলো হয়তো আলোচনা করা হলো না। বাড়িতে সিঁড়ির অবস্থান, বাড়িতে বাগান বা লন, হ্যাঁ, বাড়িতে এরকম অনেক কিছু থাকে যেগুলোর আলোচনা এখনো বাকি রয়েছে, সেগুলো পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সিরিজে আলোচনা করব। তবে আশা করি এই 4টে পর্বে ভাগ করা বাস্তুর আলোচনা অনেকটাই আপনাদেরকে সহযোগিতা করবে। এবার বাস্তুতে যদি সমস্যা থাকে, আমি বারবার বলছি, সেটা ভেঙে দেওয়া বা সেটাকে পরিবর্তন করাটাই মূল সলিউশন নয়। বাস্তুতে যদি অধিক সমস্যা থাকে, ভূতপ্রেত উপদ্রব, বাস্তুতে যদি কারোর দ্বারা প্রেরিত কোনো নেগেটিভ ঊর্জা বা শক্তি থাকে, আপনি কখনোই বাস্তু আপনি বিক্রিও করে দিতে পারবেন না, আপনি সঠিক দাম পাবেন না, কোনোভাবেই সেগুলো সম্ভব না। তাই সেগুলোর থেকেও বিরত থাকতে হবে। বাস্তুর কোনো সমস্যা থাকলে বা কোনো সমস্যার প্রতিকারের বা নিবারণের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো তন্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত সমস্যায় বা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে বেলা 12টা থেকে 8টার মধ্যে ফোন বা মেসেজের মাধ্যমে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকে এখানেই বাস্তু সংক্রান্ত শেষ এপিসোডের পর্বের আলোচনা শেষ করছি। পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনায় আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।